শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। অস্থিরতা কাটিয়ে আবারও খুলল দেশের সব তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা। এ নিয়ে আরো জানবো দর্শক এই মুহূর্তে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন শাহিনুর। সাভার আশুলিয়ার সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে কিনা, এই মুহূর্তে কি দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার শিল্প অঞ্চল আশুলিয়াতে, ঢাকা ইপিজেড যে এলাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে আছে। আপনাদেরকে যদি জানাই যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কারখানায় কিন্তু তারা শ্রমিকরা কিন্তু সেই সকাল থেকে কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দুই একটি কারখানা বাদে বেশিরভাগ কারখানায় কিন্তু এই শিল্প অঞ্চলে তারা পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। গত কয়েকদিন আগেও কিন্তু অস্থিরতা অবস্থা কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি কারখানায় তারা তাদের যে নির্দিষ্ট সময় তাদের শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা ব্যতিক্রমও দেখেছি, প্রতিটি কারখানার সামনেও কিন্তু আমরা দেখেছি যে 30 থেকে 35 জনের একটি করে কিন্তু প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে, যে কারখানার মেন যে গেটে তারা কিন্তু অবস্থান করছে, এবং দেখেছি যে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তারা তাদের যে প্রতিষ্ঠান যে শিল্প কারখানা তারা পাহারা দেওয়ার কাজে নিয়োজিত আছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনী, তারপরে পুলিশ এবং শিল্প পুলিশ এবং অন্যান্য বাহিনীর যারা তাদেরও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি শিল্প কারখানায় অলিতে গলিতে টহল কিন্তু অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার শিল্প অঞ্চলে কিন্তু দুটি ইপিজেড এখানে অবস্থিত, দুটি ইপিজেডেই কিন্তু পুরোপুরি। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলেছেন যে গাজীপুরও কিন্তু অনুরূপ আপনার বিভিন্ন পোশাক কারখানায় কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, এবং স্বাভাবিক হয়ে আসছে পোশাক কারখানার যে অস্থিরতা ছিল সেটা কিন্তু কাটিয়ে স্বাভাবিক পরিবেশে ফিরছে পোশাক কারখানাগুলো। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 11,000 বা 12,000 শ্রমিক এই প্রতিষ্ঠানে চাকরি করেন। এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু সকালে কিন্তু তারা পোশাক যে তারা শ্রমিকরা কিন্তু সবাই কাজে যোগ দিয়েছেন। তো আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়া যে শ্রমিক রয়েছে তারা কিন্তু জড়ো হয়ে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন। তারা কিন্তু আন্দোলন করছেন চাকরির দাবিতে, তারা কিন্তু অস্থির করে রেখেছিলেন গাজীপুরের পোশাক কারখানাগুলো। আপনারা জানেন যে এই কারণে কিন্তু প্রায় 70টির মতন পোশাক শিল্প কিন্তু মানে আপনার বন্ধ রাখা হয়েছিল, এবং তারা নানা সময় নানা অযৌক্তিক দাবি তুলছেন, তুলে ধরে কিন্তু পোশাক কারখানায় ভাঙচুরও করেছেন, তারা হামলাও করেছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে আরেকটি ফ্যাক্টরি, অর্থাৎ দিগন্ত সামনে যে চায়না ফ্যাক্টরি রয়েছে, সেই চায়না ফ্যাক্টরি কিন্তু অবস্থান নিয়ে তারা গোলযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে কিন্তু আপনার সেই মানে পরিস্থিতি শান্ত করে তাদেরকে পোশাক কারখানার সামন থেকে সরিয়ে দিয়েছেন। তো আমরা যদি এই ব্যাপারে কথা বলতে চাই যে কুষ্ট গার্মেন্টসের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে এই পোশাক কারখানার কি পরিস্থিতি, যদি একটু বলতেন আপনি। জি ধন্যবাদ। আজকে পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো, প্রায় শতভাগই শ্রমিক কর্মচারী কাজে যোগদান করেছে, সেনাবাহিনী টহল দিচ্ছে নিয়মিত, এবং আগের চাইতে ভালো পরিস্থিতি, অনেক শান্ত হয়ে আসছে। এই যে লোকজন বাইরে নিয়ে আপনারা কি অবস্থা? আমাদের এখানে নিরাপত্তার খাতিরে আমাদের যে নিরাপত্তা টিম আছে তাদেরকে আমরা এখানে রেখেছি, তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সক্রিয় আছে আর কি। আপনি শুনলেন যে তারাও কিন্তু এই মানে নিরাপত্তা একটি বলয় তৈরি করে রেখেছেন, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু তারাও নিরাপত্তা জোরদার করেছেন যাতে পোশাক কারখানায় কোনো ধরনের ক্ষতি সাধন না করতে পারে। এই বিক্ষুব্ধ শ্রমিক যারা আসছেন তারা কিন্তু চাকরির দাবিতে বিভিন্ন পোশাক কারখানা যে রয়েছে সে সমস্ত পোশাক কারখানার সামনে যেয়ে কিন্তু তারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছেন, এই যাতে না করতে পারে এর কারণে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো তো সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও কিন্তু টহলদারি জোরদার করেছেন, এবং যাতে পোশাক কারখানা অস্থিরতা সৃষ্টি না করতে পারে এর জন্য কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন। তো এই ব্যাপারে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছি, সেটা তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারাও সজাগ দৃষ্টি রেখেছেন, যেখানে তারা কোনো গোলযোগ হওয়ার সংবাদ পাচ্ছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। আপনি জানেন যে কয়েকদিনের কিন্তু মানে আন্দোলনে কিন্তু ফ্যাক্টরি কিন্তু গাজীপুরে প্রায়
প্রায় শতাধিক ফ্যাক্টরি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানা আছে সেই কারখানাগুলো কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানের পরিবেশও কিন্তু অত্যন্ত সুন্দর আমরা দেখতে পেয়েছি। সকালে কিন্তু শান্তিপূর্ণভাবেই পোশাক কারখানার শ্রমিক যারা তারা কিন্তু কাজে যোগদান করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কাজে যোগদান করেছেন। তো আমরা কাজে কোনাবাড়ি এবং টঙ্গী বিসিক শিল্পনগরী যেগুলো রয়েছে এর পাশাপাশি কোনাবাড়ি, কালিয়াকুর, চন্দ্রা, টঙ্গী সহ বিভিন্ন উপজেলার যে পোশাক কারখানাগুলো রয়েছে স্বস্তিতেই সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু যোগদান করেছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানার সামনে থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সাভার গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আরও জানাতে এ বিষয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। আমরা প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন স্বপন। স্বপন, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। লেনিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর। লক্ষ্মীপুরে স্মরণকালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 20 দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় হাঁটু পানি, কোমর পানি এবং লক্ষ্মীপুরে প্রায় 80 অংশ পানি নিচে ছিল। তো ধীরে ধীরে লক্ষ্মীপুরে বন্যা পানি কমছে। আমরা যে এই মুহূর্তে আছি যে লক্ষ্মীপুরের একটি আশ্রয়ণ কেন্দ্রে, সেটি হচ্ছে উত্তর মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন আশ্রয় গ্রহণকারী রয়েছে। এখানে প্রায় 2 থেকে 300 লোকজন আশ্রয় গ্রহণ করেছে এবং আশ্রয় কেন্দ্রের যে মাঠ রয়েছে এই মাঠে এখন পর্যন্ত পানি রয়েছে। এখানে প্রায় হাঁটু পানি ছিল। আমি আপনাকে দেখাই যে এখানে রয়েছে যে যেখানকার যে যারা আশ্রয় গ্রহণ করেছে যে স্কুলগুলোর যে টয়লেট ছিল সেগুলো পানি নিচে চলে গেছে। তখন এখানে যে ভ্রাম্যমান যে টয়লেট নির্মাণ করে আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং এখানে প্রতিদিনে যারা আসছে যে মাঠে সবাই মাছ ধরতেছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যে বন্যা পানি কমছে, এখন পর্যন্ত প্রায় 40% এলাকায় পানি রয়েছে। আর লক্ষ্মীপুরে ওইসব এলাকায় এখনো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং যেসব এলাকায় পানি কমতে শুরু করেছে ওইসব এলাকায় এখন মানুষের ডায়রিয়া এবং অনেকের চর্মরোগ দেখা দিয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে বলি, আমরা লক্ষ্মীপুর জেলার LGAD নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 2100 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। এর মধ্যে 1163 কিলোমিটার পাকা রাস্তা বন্যা পানিতে নষ্ট হয়ে গেছে, যেগুলো চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এবং লক্ষ্মীপুর সড়ক ও সেতু বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন জহুরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 262 কিলোমিটার সড়কের রাস্তা রয়েছে। এই 262 কিলোমিটার সড়কের রাস্তার মধ্যে 80 কিলোমিটার রাস্তা বন্যা পানিতে নষ্ট হয়েছে এবং বিশেষ করে লক্ষ্মীপুর থেকে যে ঢাকা এবং চট্টগ্রামের যে মহাসড়ক রয়েছে ওই মহাসড়কের বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন লক্ষ্মীপুর থেকে ঢাকা রায়পুর অংশে বাস যাতায়াত করছে না, তারা বিকল্প রাস্তা লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ, হাজীগঞ্জ হয়ে তারা ঢাকায় চলাচল করছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে কৃষি বিভাগ ছিল, এখানকার আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। মানুষের ফসলের যে মাছ যেভাবে নষ্ট হয়েছে, এখন মানুষের ঘরবাড়ি থেকে পানি নামলেও মানুষের যে ফসলের মাঠে এখনো পানি রয়েছে। যারা ধান বীজ বপন করেছিলেন, ধান বীজ নষ্ট হয়েছেন এবং যেসব এলাকায় যারা রোপণ করেছেন সেসবগুলো পানি নিচে চলে গেছে। আর এখানকার যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারা বলছে যারা কৃষকদের সহায়তা, তারা পুনর্বার কৃষি সহায়তায় কাজ করবেন। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজন, আপনি জানাবেন নোয়াখালীর কি অবস্থা এখন দেখছেন বন্যা পরিস্থিতির?
লিনিয়া বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানি প্রচুর, বিশেষ করে নোয়াখালীর ইতিহাসে স্মরণকালের বন্যা হওয়ায় যে বন্যা হয়েছে, এই বন্যার পানি এখনো জলাবদ্ধতা রূপ নিয়েছে। আপনাকে একটু তথ্য এখানে ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা হওয়ায় আসলে এখানে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়। তার উপরে এবার স্মরণকালের ভয়াবহ বন্যা হওয়ায় এখানে যে আকার ধারণ করেছে তা এখন স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চারপাশে এখনো পানি জমা হয়ে আছে। এটি আসলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বা পানি প্রবাহের যেসব পথ রয়েছে এগুলো বন্ধ থাকায় এক ধরনের যে মানে প্রতিবন্ধকতা থাকায় এই পানিগুলো সহজে নামছে না। তবে সচেতন মহল দাবি করছেন যে খুব শীঘ্রই যদি পানির প্রবাহিত পথগুলো যে অপসারণ করা না হয়, এই পানি একটা স্থায়ী রূপ নিতে পারে। এছাড়া আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতেছে যে লিনিয়া যে এ পর্যন্ত বন্যায় প্রায় নোয়াখালীতে 1,54,925টি ঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। এর মধ্যে 8,453টি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং 1,46,472টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া যারা কৃষিখাত, জেলা মৎস্য খাত, প্রাণী সম্পদ খাত সবকিছু মিলিয়ে যে 4,185 কোটি টাকার মতো ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। তো আমি এসব যে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এখন কথা বলবো, যে পুনর্বাসন প্রক্রিয়ার সাথে জড়িত একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী, এছাড়া নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ মাসুদের সাথে যে পুনর্বাসন প্রক্রিয়া বন্যা পরবর্তীতে আসলে এটা কিভাবে সমন্বয় করা যেতে পারে। আচ্ছা, প্রথমত নোয়াখালী কোনো বন্যা প্রবণ এরিয়া না, সুতরাং এখানে যখন বন্যা হয়েছে এখানকার মানুষের কোনো প্রস্তুতি ছিল না এবং এটা মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এখানকার বন্যা পুনর্বাসন প্রক্রিয়াটি হতে হবে দীর্ঘমেয়াদী। আসলে স্বল্প মেয়াদী যেটা দরকার, এখনই মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে মানুষের পুরো পুষ্টি ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন শেল্টারে থাকার কারণে পুষ্টিকর খাবার পেতে পারেনি এবং দীর্ঘ সময় সে তার যেহেতু বাগানে যেটা হোমস্টেড গার্ডেন রয়েছে, অন্যান্য জিনিস ছিল, সেখানে পুষ্টি বলতে কোনো শাক সবজি মুরগি হাঁস কিছুই নাই। সুতরাং পুষ্টি ব্যবস্থায় জোর দিতে হবে, দ্বিতীয়ত জোর দিতে হবে তার স্বাস্থ্যতে। এটা হচ্ছে ইমিডিয়েটলি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে যেটা লাগবে সেটা হচ্ছে মানুষের কাঁচা ঘর একদমই শেষ হয়ে গেছে। মানুষ ঘরে পা দিলে তার পা দেবে যাচ্ছে। সুতরাং সেখানে মানুষকে আসলে অর্থ সহায়তা দিতে হবে সে যেন তার ঘরে ফিরে যেতে পারে। তারপর যেটা লাগবে, নোয়াখালীতে বিশাল একটা তরুণদের অংশ হচ্ছে কৃষিতে বিনিয়োগ করেছে। কৃষি এবং কৃষি সম্পর্কিত হতে পারে লাইভ স্টক, পোল্ট্রি, মাছের খামার অথবা অন্যান্য ফলদ বাগান ইত্যাদিতে। সুতরাং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এই তরুণদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। সেখানে আসলে তাদেরকে কিভাবে আমরা পুঁজি দিতে পারি, কিভাবে প্রণোদনা দিতে পারি সেটা খুব জরুরি হবে। এর চাইতে বড় ক্ষতি হয়েছে যাদের গরিব মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সুতরাং গরিব মানুষের জন্য দীর্ঘমেয়াদী সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বাড়াতে হবে এবং ইমিডিয়েটলি যেটা দরকার তাদেরকে দীর্ঘমেয়াদী যেন 1 মাস 2 মাসে আসলে খেতে পারে তার খাদ্য সহায়তা দিতে হবে। গ্রামীণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গ্রামীণ অবকাঠামো ধ্বংস হওয়ার ফলে বাজার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সুতরাং বাজারের কিভাবে আসলে অ্যাক্টিভ করা যেতে পারে তার জন্য আসলে আমাদের সড়ক অবকাঠামো ইত্যাদিকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে পুনর্বাসন প্রক্রিয়া অনেক কিছু নিতে পারে, সরকারি এবং বেসরকারি ভাবে অনেক পদক্ষেপ নেবে। লিনিয়া, এ হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতি নোয়াখালী থেকে সর্বশেষ। উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আর সৌরভ, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ লিনিয়া, আপনি আসলে যেমনটি বলছেন যে কয়লা আমদানির একটি আইনি জটিলতায় পড়ে কক্সবাজারের যে 1200 মেগাওয়াট সম্পন্ন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি শীঘ্রই হয়তো উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। কেননা সেখানে যে পরিমাণ কয়লা এখন রয়েছে সেটি সর্বোচ্চ আর 1 মাস পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র দুটি সেখানে হয়তো পরিচালনা করা যেতে পারে, কিন্তু এরপরে সেখানে সংশ্লিষ্টরা বলছেন সেটি বন্ধ হয়ে যাবে কয়লা না থাকার কারণে। এখানে যে বিষয়টি আসলে হয়েছে সেটি হচ্ছে যে কয়লার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়, কিন্তু প্রকল্প পরিচালকের দুর্নীতির কারণে অভিযোগ তুলে 3টি কোম্পানি সেটি হাইকোর্টে যায় এবং সেখান থেকে
এই কয়লা আমদানির উপরে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং শেষ পর্যন্ত সেটি এখন আপিল বিভাগে রয়েছে এবং শীঘ্রই যদি সেই আইনগত জটিলতা নিরসন করা না হয় এবং কয়লা আমদানি করা না হয় তাহলে যেটি আসলে বলছিলাম যে যে পরিমাণ কয়লা সেখানে রয়েছে সেই পরিমাণ কয়লা দিয়ে 1 মাসের মধ্যে পরিচালনা করা যাবে এবং এরপরেই হয়তো উৎপাদন বন্ধ হয়ে যাবে। একটু জানিয়ে রাখি 2023 সালে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি 2 ধাপে শুরু হয়, জুলাই এবং ডিসেম্বরে, এবং এটি আওয়ামী সরকারের যে ঋণ নির্ভর বড় মেঘা প্রকল্পগুলো ছিল সেই মেঘা প্রকল্পের মধ্যে একটি ছিল এবং এটি কয়েক ধাপে আসলে এর ব্যয় বেড়ে যায় এবং এর পেছনে আসলে অনেক বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে সেখানকার যে প্রকল্প পরিচালক মনিরুজ্জামান, তার বিরুদ্ধে আসলে বিশাল অভিযোগ সেখানে তার যারা সংশ্লিষ্ট ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা দিচ্ছেন এবং এই যে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়া এর পেছনেও কিন্তু তার একটি বিশাল দুর্নীতির খবর তারা দিচ্ছেন। তো লিনিয়া কক্সবাজার থেকে আমার কাছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এই ছিল সর্বশেষ। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৌরভ। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়। আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যায় সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় প্রায় ৭৫,০০০ পরিবার তাদের আধা পাকা কাঁচা ঘর, সেমি পাকা ঘর এবং বৈদ্যুতিক সরঞ্জাম পানির নিচে তলিয়েছিল। এর মধ্যে আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি, প্রায় ৭,৩৫০টি পরিবার তাদের একেবারে ঘরবাড়ি নষ্ট হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আমার পিছনে আসলে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে। আসলে আমরা এখানকার জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, এখনও আসলে ১,০০০-এরও বেশি পরিবার তাদের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয়ে তারা জীবনযাপন করছেন। এছাড়া আমরা উপজেলা প্রশাসন যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফেনী সদরে ২৫৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুলগাজীতে ২০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দাগনভূঞায় ৯৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাগলাইয়ায় ৫,০৭০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পরশুরামে ৫৬৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেনী সদরের ৬৯৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনাগাজীতে ৬০০টি ঘর একেবারে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই ফেনী জেলায় আংশিক যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কাঁচা ঘর বা আধা সেমি পাকা ঘর যেগুলো রয়েছে, তার মধ্যে ৫৩,৪33টি ঘর আসলে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে ১,৪৬৫টি ঘর, ফেনী সদরে ৩,৩৮৩টি ঘর, দাগনভূঞা উপজেলায় ১,৮৮৩টি ঘর, ছাগলাইয়া উপজেলায় ২,২৭০টি ঘর এবং সোনাগাজীতে ৪১,০০০-এরও বেশি ঘর আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠ পর্যায়ে থেকে আসলে যেটি জানতে পেরেছি, অনেকগুলো পরিবারের কাছে আসলে প্রশাসন বা স্থানীয় প্রশাসনভাবে আসলে কেউ কোনো খোঁজখবর রাখেনি। তাদের যে দুর্ভোগ সেটি আসলে তীব্র থেকে তীব্র আকার হচ্ছে, তাদের মানবতার জীবনযাপন তারা করছে। তবে সহসায় তাদের এই মানবতার জীবন কাটবে এবং তাদের যে পুনর্বাসন সে বিষয়ে আসলে সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে আসবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে। তো এ ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য। বন্যা পরবর্তী সময়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, হাসপাতালে রোগীর উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিনিয়া। আপনি জানেন যে মৌলভীবাজারে ৩বার বন্যা হয়েছে। এই ৩বারের বন্যায় প্রায় ৩ লক্ষাধিক মানুষ, ৬০টি উপজেলায় মানুষ বন্যা কবলিত ছিলেন এবং হাওর পাড়ের যে বন্যা সেটা দীর্ঘস্থায়ী বন্যা, পরবর্তী জলাবদ্ধতায় রূপ নেয়। এই জলাবদ্ধতায় রূপ নেয় প্রায় ১ মাসের অধিক মানুষ পানিবন্দী ছিলেন। এই পানিটা কমে গেছে, কমে যাওয়ার পরেও এখন যেটা হচ্ছে যে পানিবাহিত রোগ সেটায় মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এই আক্রান্তর সংখ্যা দিন দিন অনেকটাই বৃদ্ধি পাচ্ছেন। কারণ ঘর থেকে বের হলেই পানি এবং বিভিন্ন জায়গায় পানি থাকার কারণে এই পানির কারণে মানুষজনের ডায়রিয়া
তারপরে আমাশয় এবং নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট সহ অনেক প্রকার রোগ আক্রান্ত হচ্ছেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার সিভিল সার্জনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারের 60টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রায় 13,000-এর মতো মানুষ। এবং আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি বলেছেন যে প্রতিদিনই অসংখ্য লড়াই করে দীর্ঘদিন সময় অতিবাহিত করেছেন এবং এরপরে হাসপাতালে এসে তারা অনেকে ইনডোরের চিকিৎসা নিচ্ছেন এবং আউটডোরে অনেকের চিকিৎসা নিচ্ছেন এবং অনেককেই ভর্তি দেওয়া হচ্ছে, যার কারণে অবস্থা খুবই সংকটাপন্ন। মৌলভীবাজারের যে বাস্তব অবস্থা, বন্যার পানি কমে গেলেও মানুষের দুর্ভোগটা কমছে না। একদিকে ঘর ভাঙ্গা, তারপরে ফসলহানি, অন্যদিকে এখন রোগবালাইয়ের সাথে লড়াই করে মানুষ অনেকটা দিশাহারা হয়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের যে চিকিৎসা ব্যবস্থা সেটা অনেকটা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেইগুলায় অনেকটা চিকিৎসা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক। মৌলভীবাজারে যেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ঘরবাড়ি এবং ফসল হানির ক্ষতির পাশাপাশি যে মানুষ চিকিৎসা করাবেন সেইটা নিয়ে অনেকটা মানুষ দিশাহারা হয়ে আছেন এবং মানুষ নিঃস্ব সর্বশান্ত হারা মানুষ এখন হাসপাতালের দিকেই ছুটছেন। প্রতিটা হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। বন্যা কবলিত মানুষজন এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে এখানে ডাক্তাররাও নিরলসভাবে সেই কাজটা করে যাচ্ছেন বলে আমি বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেছি এবং এখন মৌলভীবাজার সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে বন্যা কবলিত মানুষ যারা আছেন তাদেরকে গুরুত্ব সহকারে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। অর্থাৎ সার্বিক অবস্থায় যে মৌলভীবাজারের 3 ধাপের যে বন্যাটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। পানিটা নদীর পানি কমে গেছে কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না, মানুষ এখন লড়াই করছে রোগবালাইয়ের সাথে। এই হচ্ছে মৌলভীবাজারের চিকিৎসা সেবা এবং বন্যা পরবর্তী হাসপাতালে রোগীর চাপ নিয়ে সর্বশেষ তথ্য। কোটি অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরবর্তী সময় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সালে ইলাহি কুটির কাছ থেকে। ভরা মৌসুমেও বেড়েছে ইলিশের দাম। আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মৌসা। ইলিশের দাম কেমন দেখছেন, আর আবারও কেন ইলিশের দাম বেড়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। আপনি জানেন যে ইলিশের এখন ভরা মৌসুম, অন্যদিকে কিন্তু ভারতেও কিন্তু ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু ইলিশের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতাদের যে অভিযোগ যে ইলিশের দাম এত বেশি থাকার সত্ত্বেও কিন্তু কেন ইলিশের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, ইলিশ কেমন আছে এবং ইলিশের দাম বেশি কেন। আমাদের ইলিশ মাছ, সাগরের মাছটা আসে না এদিকে বরগুনা, আমাদের মাছটা আসে 20 কেজির মাছটা আছে বরগুনা। ইলিশ এই 4 কেজি এইটা চলে 700-600 এইভাবে চলে, আর বড়টা আর কেজি চলে 1 কেজির ওভারেরটা চলে 1500 থেকে 1600 টাকা। যেমনটা শুনছিলেন যে আসলে ইলিশের সরবরাহ স্বাভাবিক থাকার পরও কিন্তু ইলিশের দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতাদের যে অভিযোগ যে এই যে ইলিশ তারা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এবং আমরা যদি দাম বলার চেষ্টা করি, 1.5 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা এবং 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা এবং 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা এবং 800 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেটি 4টা 1 কেজি হয় সেটি 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যেমন সেটির মধ্যে অন্যতম হচ্ছে ইলিশ ধরা থেকে বিক্রি, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালে আসছে না। এবং দ্বিতীয় আরেকটি যে কারণ রয়েছে সেটি হচ্ছে তেলের দাম বৃদ্ধি। একটি বোটে প্রায় 2 লাখ টাকার উপরে তেল খরচ হয় এবং 4 থেকে 5 লাখ টাকার খরচ হয় ইলিশ মাছ ধরতে গিয়ে। সর্বোপরি জেলেদেরকে যে দাদন ব্যবস্থা রয়েছে সেই দাদন ব্যবস্থা যদি পরিবর্তন না করা যায় তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ আসবে না। এবং জেলেরা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছেন যে তারা ব্যাংক থেকে যখন লোন পাওয়া শুরু করবে তখন কিন্তু ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে, কারণ হচ্ছে তাদের এখনো ব্যাংকিং ব্যবস্থায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে তারা অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ। মোসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোসা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv।
ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।